নমস্কার। কবিতা পাঠের সময় এখন। এই সময়ে আজ আমরা মনীন্দ্র গুপ্তের কয়েকটি কবিতা পড়ার চেষ্টা করব। পড়বার আগেই সম্ভাব্য দোষ ত্রুটির জন্যে ক্ষমা চেয়ে রাখি। কবি মনীন্দ্র গুপ্তের কবিতা। নামতা লেখার স্লেটে পরীর গল্প। নামতা লেখার স্লেট পেয়েছি সেই কবে কোন ছেলেবেলায়। ভুল করে নীল পরীর গল্প মক্ষ করেছিলাম তাতেই। বাড়ির সবাই ঘুমুলে পর ঘর পালিয়ে দুপুরবেলায় নামতাগুলো সব মুছেছে ঘুরতে ফিরতে হাতে হাতে। পরীর সেই গল্পটাই শুধু নৌকো হয়ে যাচ্ছে ভেসে বিকেলে লাল মেঘের তলায়। নীল। বৃদ্ধ কুকুরের চোখের মতো বিষাদগ্রস্ত হয়ে গেছে আমার পুংসত্ত্ব। অবলুণ্ঠিত শরীর বহুদিন হলো নীরব অপমানের কাছে আত্মসমর্পিত। তবু এখনো শব্দে অভ্যাসস্পৃষ্ট সেই বোঝা চোখই যখন আধা খোলে, ধক করে ওঠে চৈত্রের হিংস্র পিঙ্গল। আলপিনের কপিস মাথা ছুঁচের চকিত ছেদার মধ্য দিয়ে দেখে নীল আকাশ, প্রদ্যুৎগামী নীল। অশ্রু। পাখির মরণ যখন ঘনিয়ে আসে তখন তার ডাকের মধ্যেও ব্যথা ফুটে ওঠে। মাঠের কাকতাড়ুয়ারাও তা বোঝে। সারা রাত তাদের হাঁড়ি মাথায় শিশির পড়ে পড়ে ভোরবেলায় চোখ ভিজে উঠেছে। হেমন্তের ঘন কুয়াশার মধ্য দিয়ে তারা দেখে কৃষক আসছে, গরু আসছে। ওদের চুনে আঁকা চোখ কি শেষ পর্যন্ত আমার জ্যান্ত চোখের চেয়েও অনুভূতিপ্রবণ হলো? আমার কেউ আসেও না, যায়ও না। রাত্রে গোড়ের থেকে যারা ওঠে তাদের কান্না কে শুনেছে? যাবার আগে আমার শেষ সান্ধ্যভোজের শক্ত পাউরুটিটুকু অন্তত যাতে ভেজে, আমি সেইটুকু চোখের জলের অপেক্ষায় আছি। বাড়ি। আমি পারি না, কিন্তু তোমরা প্রত্যেকটি পরিবার গাড়ি তৈরি করো আনন্দময় বাড়ি। আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্ল্যান করে দেব, নিজে দেখাশোনা করে বানিয়ে দেব। গোনাগুনতি খোলা সিঁড়ি ছাদে উঠে গেছে এমনভাবে যেন শিশুরা মনে করবে তারা আকাশে উঠেছে। বাজ পাখি দুপুর মৌতাতে পাহাড় চূড়া ভেবে জলের ট্যাঙ্কে এসে বসবে। আবার ঝড়ের মধ্যে মনে হবে কংক্রিটের এক বেঁটে পালোয়ান চার হাতে পায়ে উবু হয়ে মাটি আঁকড়ে ধরেছে। প্রতিদ্বন্দ্বী কিছুতেই তাকে চিৎ করতে পারছে না। ফার্নিচারও আমি ডিজাইন করে দেব। আপ
হোলস্টারই পছন্দ করে দেব। ধূসর সবুজ জলের মধ্যে তন্নঙ্গি সরল পুঁটি যেমন ঝিকমিক করে, তেমনি ছায়াচ্ছন্ন ঘরে তোমাদের কিশোরী মেয়েটিকে মাঝে মাঝে দেখা যায়, কাজ করছে, বই পড়ছে। দিন শেষে বাড়ি ফিরে নিজের কৌষ্টিতে বসে বলিষ্ঠ রুই মাছের মতো তুমি শান্তি পেতে পেতে দেখবে মৃদু আলোয় তোমার চারপাশে জলজ কুসুমেরা দুলছে। আমার নিজের বাড়ি কেমন হবে সে কথা ভাবার সময় আজ পেরিয়ে গেছে। বনবাসী আত্মা। কোনো বনবাসী আত্মা সেদিন রাত্রিরে নেমেছিল আমাদের ছাদে। আমি স্থির হয়ে থাকতে পারিনি। ঝুঁকে পড়েছিল এক গভীর জঙ্গল, গাঢ় মূর্তি, গাছের কল্লোল ছায়া ফিসফাস করছিল কবাটে গরাদে অপদেবতার মতো। তৃষ্ণার্ত ঝাঁঝালো বায়ু বয়ে গিয়েছিল ঈশানে নৈঋত্যে। জন্মার্থী প্রাণের দল সদ্য নরকের থেকে এসে সেইখানে আলোর আড়ালে যেন ভূমি পেয়েছিল জন্মাবার। আমি স্থির থাকতে পারিনি। আসক্তির মতো এক অমঙ্গল আমারও গহন টুটি টিপে ধরে নিয়ে গিয়েছিল ছাদে। সেই বনবাসী আত্মা প্রকৃতির সাংঘাতিক সম্রাটের মতো রাজাজ্ঞা শুনিয়েছিল গম গম নিঃশব্দ আকাশে। কোনো মেসোজাইক ডাইনোসর অদ্ভুত আওয়াজ করে লালাসিক্ত ফাটা জিভে চেটে নিয়েছিল আমাদের কিম্ভূত পোশাক। আমি শঙ্কা ও সভ্যতা বলে সেই ঘন গভীর আড়াবে ভরে গিয়ে যা কিছু চিন্ময় ছিল সব দিয়ে মৃন্ময় প্রাণের অন্ধ মূলে সাষ্টাঙ্গ হলাম। কম্পোজিশন। এই শীতের দিনে আজ মেঘ করে এলো। এই শীতের দিনে আজ মেঘ করে এলো, বৃষ্টি হবে। পিঁপড়েরা এখনো শীত ঘুম থেকে ওঠেনি। কোথায় ওদের ডেরা? সেখানে যদি জল ঢুকে পড়ে। ছেঁড়া খড়ের ধুধু মাঠে কে যেন যেতে যেতে পিছু ফিরে এই সব ভাবছে। ভয় পাওয়া দাঁড়ার সাপের ছিটকে ওঠা সর্পগতিতে বিদ্যুৎ চমকালো। মাঠে বাজ পড়ে ধোঁয়া উঠছে। যিশুরও জন্মের আগে থেকে নদী, বন, পাহাড়, গহ্বরের ভাঙা গলার প্রার্থনা ওঠে, ইলোই ইলোই লামা সবক্তানি। ওই ঝোড়ো বিকেলে দুর্যোধন মান্নার ছেলে দুঃশাসন মান্না সুভদ্রা ঘরুইকে নিয়ে গোপ কলেজের পিছনের জঙ্গলে গিয়েছিল। সুভদ্রার পিঁপড়ের মতো ভারী জঘন গভীর নাভি। বিকেলে ঘন মেঘের ফাঁক দিয়ে জোরালো হাওয়া বইছে। নতুন আকাশমণি বনের স্খলিত পরাগ উড়ে উড়ে নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল খুব। ওরা দুজন ওইখানেই দীর্ঘ ঘুমের বন্দোবস্ত করল। নিম্নাঙ্গের চামড়া সরালে যেরকম রক্তাভ লাল দেখা যায়, ওদের উপর ভস্ম থেকে ওঠা নতুন শালপাতাও সেই রকম লাল হয়ে উঠল।